হচ্ছে, আমি সর্বপ্রথম তাদেরকে বলি যে এটি কুচকাওয়া যাবে। এরপরেও আবার টেলিফোন এলো, তখন ইতিমধ্যেই আমি প্রায় মন্ত্রণালয়ে গেটে চলে এসেছি, জাস্ট লেফট টার্ন করবো এমন একটি সময়। এই বিষয়ের উপরে আমাদেরকে একটা আলোচনা শুরু করা দরকার তাদের সাথে। তোমরা দুজন যাও, চেষ্টা করো। একটা পর্যায়ে আমরা দেখতেছিলাম যে গোলাগুলির শব্দ এবং ওদের ভেতর থেকেও মাইক চলছিল, আমাদের কানে আসছিল। আমার কাছে মনে হয়েছিল যে হ্যান্ড মাইকের শব্দ মিলান হয়ে গেছে, কেন আমরা অনেক দূরে। আমরা তখন পুলিশের ঊর্ধ্বতনের কর্মকর্তাকে বললাম যে তাড়াতাড়ি করে কন্ট্রোলকে জানা, বড় মাইক যাতে শব্দটা ওদের কাছে যায়। আসলে আমি এই কারণেই বলছি যে টকটা কিভাবে ওপেন ওদের সঙ্গে। তো বড় মাইক আসলো, বড় মাইক আসার পরে মাইক থেকে যখন আমরা খুব শেল্টার থেকে, তখন প্রচন্ড গুলি চলছে। আমরা শেল্টার থেকে আমরা মাথাটা বের করে আমরা মাইকে অ্যানাউন্স করছি, মির্জাতুল সাহেব অ্যানাউন্স করছে যে বিডিআরের সদস্যরা আপনাদেরকে আলোচনায় আসতেই হবে, নতুবা আলোচনায় আসতে হবে। আমাদের টেলিফোন নাম্বার 777, এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ওরা ভিতর থেকে যা তা গালাগালি করছে, আর মনে হচ্ছিল মাইকে যখন আমরা বলছি ওরা উত্তেজিত হয়ে ওরা প্রচন্ড গোলাগুলির সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছে। তারপর আমরা হাল ছাড়িনি, ওরা অনেক কথা বলেছে, সেনাবাহিনী ধ্বংস করে দেবে, এই করবে, ঢাকা শহর উড়িয়ে দেব। সেনাবাহিনী আগে উল্টো করেন, তারপরে আলোচনায় আসেন। আমরা বললাম সেনাবাহিনী তো আপনাদের কাছাকাছি নাই, সেনাবাহিনী তো শান্তি শৃঙ্খলার জন্য এখান থেকে কত ঘটনা করতে পারে, তার জন্য সেনাবাহিনী শান্তি শৃঙ্খলার জন্য দূরে দূরে অবস্থান করছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন পতাকাটা উঠালাম, তারপরে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা আলোচনায় আসেন, আমরা আলোচনায় বসতে চাই, আপনাদের কি সমস্যা আছে, কি আমাদেরকে বলতে হবে আপনাদের। আমরা তখন দুপা আগাচ্ছি, হঠাৎ আবার গুলি হওয়ার পরে সে এবং আমি দুজনে আমরা সরে গেলাম। টিভির পর্দায় পরে আমরা শুনলাম যে এটি নাকি দেখা গিয়েছে। দাঁড়ায় থাকা যে তার কথা বিশ্বাস করে আমরা পরে আগাইলাম, সেই ইশারা দিতে আপনারা আসেন। আপনারা আসেন, কোনো অসুবিধা নেই, আসেন। তা আমরা বললাম যে এটা নিয়ম না, আলোচনার নিয়ম এটা না, আপনাদেরকে রাস্তা খালি আছে, আপনাদেরকে অর্ধেক রাস্তা আসতে হবে, আমরা অর্ধেক রাস্তা, আপনাদেরকে সাদা পতাকা নিয়ে বেরোতে হবে, আমরাও সাদা পতাকা নিয়ে আগাবো, মাঝখানে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে, আমরা আপনাদের পিলখানে ঢুকবো না। কারণ আমাদের ভিতরে আমরা রাজনীতি করি, আমাদের মধ্যে একটি আতঙ্ক ছিল যে আমাদেরকে হয়তো ওরা জিম্মি করে ফেলতে পারে। একটা বিভ্রান্তি আগে পরিষ্কার করে যে বারে বারে আমরা বিডিআরের ভিতরে যে গেছি, এখানে আমাদের ভিতরে যাওয়া, আমি এটা পয়েন্ট আউট করছি। এই যে আপনারা বলেছেন যে কয়েকবার আপনারা যাতায়াত করেছেন, আমি পয়েন্ট আউট করেছি এই কথাটা, এটা নিয়ে কিন্তু আসলে বিভ্রান্তি আছে যে আমরা বোধহয় বারে বারে যতবার আমরা গেটে গিয়েছি, মনে হচ্ছে গেটটা এমন ভাবেই করা, দূর থেকে অনেক দূরে তো সাংবাদিক দর্শক শ্রোতারা ছিল, ওনারা মনে করেছেন যে আমরা ভিতরে গিয়েছি। সরি টু সে যে আমরা কিন্তু আসলে ভিতরে যাইনি কখনো। আমি সে কথাই আপনাদেরকে জ্ঞাতার্থে দিচ্ছিলাম যে আমরা আমাদের মধ্যে একটি সেন্সেশন কাজ করেছে যে আমাদেরকে ওরা জিম্মি করে ফেলতে পারে। আমাদের দুজনকে যদি ওরা জিম্মি করে ফেলে, তাহলে ওদের জন্য ওদের যে বিষয়, ওদের যে ধ্যান ধারণা বা যে নিয়ে ওরা এই কাজটা করছে, তা ওদের জন্য আরো সহজ হতে পারে। আমার জীবনে আমি এই গালাগালি শুনি, যে গালাগালি সেদিন ওরা করেছে আমাদেরকে। একটা পর্যায়ে মানে আমি সরি যে আমি ভাষাটা আমি আনতে পারছি না, মানে এগুলো বস্তির ভাষা, এইসব ভাষা দিয়ে গালাগালি করে বলতেছে তোরা কারা, এই কুত্তার বাচ্চা, তো সরি আমি ভাষাগুলো বলতেছে এই কুত্তার বাচ্চা, তোরা কারা, তোকে প্রধানমন্ত্রীর পাঠা। এবং এই ক্লাসটার মুখে লাল কাপড় বাঁধা। আমরা বুঝলাম যে লাল কাপড়, একটি জিনিস বুঝতে পারলাম যে লাল কাপড় সাদা কাপড়ের মধ্যে কোনো, এবং দেখা গেল যে এরা খুব এক্সাইটেড এবং দে আর ভেরি মাচ ইয়াং। আরেকটা জিনিস হলো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা সেপাই, কোনটা দফাদার, কোনটা চকিদার, কোনটা ডিএডি, কোনটা এডি। আর ডিএডি শব্দটা কিন্তু আমি সর্বপ্রথম এই মানে 26 তারিখের পর আমি জেনেছি। আসলে এই র্যাঙ্কিং গ্রুপদের সঙ্গে তো
আমরা কখনোই যোগাযোগ ছিল না। তো এই ডিএডি শব্দটাও কিন্তু পরিচিত হয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যখন আলোচনা হচ্ছিল, যেটা ডিএডিও ওখানে নাই, কোনো ব্যাজ নাই, সব মনে হচ্ছে আমাদের কাছে এক, আর চেহারা বুঝেও বোঝা যাচ্ছে না যে এটা ডিএডি বা এটা অফিসার। আমরা খুঁজছিলাম যে এর ভিতর ক্যাপ্টেনকে, একটা কমান্ডার, কিন্তু কমান্ডার পাই না। দেখি যে একটু বয়স্ক লোক যেগুলো, সেগুলো একটু দূরে সরে থাকে, আর এই ইয়াং গুলি যা ইচ্ছে তাই করতেছে, হ্যাঁ, ফায়ার করতেছে, চিৎকার করতেছে, সাউন্ড করতেছে, এমনকি প্রধানমন্ত্রীকে আপনাদের কাছে বলতে অসুবিধা নেই, অশালীন গালাগালি করছে, অশালীন, এগুলো আমি মুখে আনতে পারবো না। সরি, মাননীয় প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালাগালি করে, এটা কোনো ভদ্রলোকের সন্তান একটা মহিলাকে এই ভাষাগুলি ব্যবহার করে। ওরা যখন রাজি হচ্ছিল না, কেউ রাজি হচ্ছিল, কেউ হচ্ছিল না, তখন আমার কাছে মনে হচ্ছিল, আমার কাছে আমি ফ্ল্যাশব্যাক হয়েছে যে 7ই নভেম্বরের রাস্তায় আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি। একটি বহর যাচ্ছে কর্নেল তাহেরের পক্ষে স্লোগান দিয়ে, আরেকটি বহর যাচ্ছে জিয়া সাহেবের পক্ষে স্লোগান দিয়ে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের bifurcation of the army, within the army. আমরা দেখছি যে এই বর যাচ্ছে জিয়া 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 করে, আরেকজন যাচ্ছে কর্নেল তাহের, হ্যাঁ, এইভাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় আসলে 2-3টা ধারা আছে। আমরা খুব সাহস পাচ্ছিলাম না। একটা পর্যায়ে তাদেরকে বললাম যে আপনাদেরকে গুলি বন্ধ করতে হবে, গোলাগুলি বন্ধ করতে হবে। তো তাই না, আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে গোলাগুলি বন্ধ করতে হবে। ওরা বারবার দাবি করছিল প্রধানমন্ত্রীকে আসতে হবে আলোচনা, আমরা কেন যাবো? মানে তাদের যে হুঙ্কারগুলি এইভাবে না, কথাবার্তাগুলি যেভাবে বলছিল, মানে প্রধানমন্ত্রীকে আসতে হবে, আমরা কেন যাবো আলোচনা? এই আমরা খুব ধীর স্থির ভাবে যত কিছুই ওরা গালাগালি করছে, আমরা আস্তে 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 একটা পর্যায়ে ওরা যখন রাজি হলো, ওরা একটা টিম করে দিল, তাই না? ওরা বললো যে একটা টিম, আপনার একটা প্রতিনিধি দল করে চলেন আপনারা আলোচনায়। আমরা এমন ভাবে আমাদের ভয় কাজ করছিল যে মানে যদি একটা সিভিল লোক দেখে, তাহলে ওরা যদি ভেবে বসে যে সেনাবাহিনীর লোক, তাহলে কিনা আমাদেরকে ফায়ার করবে। এরকম ওদের মধ্যে একটা এন্টি সেনাবাহিনী, একটা আর্মি, একটা সেন্টিমেন্ট কাজ করতেছিল। আমরা ওটাকে প্রাধান্য দিয়ে পরিস্থিতি কুল ডাউন করার জন্য আমরা ওনাদেরকে ওই জায়গাটা নিয়ে, ওনারা আমাদেরকে একটা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, ওনারা আবার ব্যাক করেছে, বা ওই ফুটপাতে ওনারা বসেছেন। অনেকবার দেখেছি যে খালিদ এবং একটি বিষয় সেটি হলো যে ওরা প্রথম থেকে যখন আমরা আলোচনা করছিলাম, আমি ওই সময় ওদের দাবিগুলো আমি লিখছিলাম, তোমাদের দাবি কি, আপনাদের দাবি কি। ওরা যে বিষয়গুলি বলছিল সেটা হলো সকল শরীরে সাধারণ করতে হবে, তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সকল সেনাবাহিনীকে ফেরত দিতে হবে। সেনাবাহিনী বলতে কিন্তু ওরা বোঝাচ্ছে পিডিআরে ইন সার্ভিস যারা অন ডেপুটেশন, তাদেরকে সেনাবাহিনীতে ব্যাক করাতে হবে এবং পিডিআর এর নিজস্ব অফিসার দিতে হবে। 5, পুলিশের সুযোগ সুবিধা দিতে হবে। 6, জাতিসংঘ মিশনে তাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে, লাইক আর্মি অ্যান্ড পুলিশ। 100% ভাগ পারিবারিক রেশন ব্যবস্থা করতে হবে। তা আমরা এই জায়গাটা এসে আমি বললাম যে কি বলতেছেন, এটা তো গতকাল প্রধানমন্ত্রী দিয়ে গেছে, প্রধানমন্ত্রী তো এটা ঘোষণা দিয়েছে, আবার এ দাবি কেন আনতেছেন আপনারা? এটা তো বলেই দিয়ে গেছে। সকল বাহিনীর ন্যায় বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে। সীমান্তে কি, এটা আমি বুঝতে পারলাম না, সীমান্ত ওরা কি বলে, এটাকে ইন্ডিয়াস না কি জানি বলে, টার্মটা বুঝতে পারিনি, যেখানে ওই একটা কিছু লেখা রাখছি যে সীমান্ত ভাতা কি, ইন্ডিয়াস নাকি ওই অফিসিয়াল টার্মসটা। আরেকটা হলো সীমান্ত পাহারা তারা দেয়। একটু আমি এখানে বলি, ওরা সবসময় একটা জিনিস বলে আসছিল, পাহারা দেই আমরা, যুদ্ধ করি ভারতের সঙ্গে আমরা, উন্নত পয়সা অর্ডার দেয়, ইত্যাদি ইত্যাদি। মানে ওই যে এনটি আর্মি অফিসার যে সেন্টিমেন্টটা ওইখান থেকে বলতেছিল, আমাদের ভাতা দিতে হবে, আমাদের গাড়ি দিতে হবে, আমাদের গাড়ি নাই, আমরা পাহারা দিই, আমরা দেশ রক্ষা করি, এইসব অনেক কথাবার্তা গুলি ওরা বলছিল। সেইখানে এসে ওরা বলতেছিল
যে সীমান্ত পাহারার জন্য যথেষ্ট পরিমাণ গাড়ি দিতে হবে। আরেকটি বিষয় বলেছে, সেটি হলো বিডিআর স্কুল অ্যান্ড কলেজ, এখানে আমাদের ছেলে মেয়েরা পড়তে পারে না, আমাদের ছেলে মেয়েদেরকে পড়ার সুযোগ দিতে হবে। আমাদের ছেলে মেয়েরা পড়ে বাইরে, আর আমরা ওইসব পাহারা দিই ইত্যাদি ইত্যাদি, এইসব সেন্টিমেন্টাল ল্যাঙ্গুয়েজ। আর একটা হলো বেতন বৈষম্য দূর করতে হবে। এই বিষয়গুলি মূলত ওরা বলছিলেন, বা ওরা বলছিল বারবার, এই দাবিগুলো নিয়ে আসছিল বারবার, এই কথাগুলো। অন্যান্য অফিসার যারা, তারা কোনো চিন্তা করেন, সব আমাদের এই জিম্মি, আমরা সবাইকে আটকায় রাখছি। ভাবছেন আপনারা যে আর্মি দিয়ে করবেন? আমরা এই অফিসারদেরকে সামনে দেবো, ট্যাঙ্কের সামনে দেবো। অফিসারদের ফ্যামিলি আমরা সব রেখে দিচ্ছি জিম্মি। আমরা অফিসারদের কি বউ বাচ্চা, শব্দটা ছিল বউ বাচ্চা, আমরা ট্যাঙ্কের সামনে দেবো। তারপরে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা জানি আমরা আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু আমরা এখান থেকে আমরা কি বলবো শব্দটা আরাস, এটা কি আমি জানি না, মানে অস্ত্র নাম এটা বললো যে আমাদের যে রেঞ্জ আছে, আমরা বিশ্ববিদ্যালয় আপ টু সচিবালয় পর্যন্ত আমরা উড়াই দেবো আমাদের উপর অ্যাটাক করলে। এই শব্দটা কিন্তু ব্যবহার করেছে ওরা, যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা সচিবালয় পর্যন্ত আমরা উড়িয়ে দেবো। এবং ধানমন্ডি শব্দগুলো বলছে, ধানমন্ডি, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারবাগ টাজারবাগ এসব এলাকা আমরা উড়ে দিয়ে আমরা মরে যাবো। আমরা মরার জন্য নামছি, মৃত্যু আমার যাইনি, আমরা নামছি। এইসব ইমোশনাল জিজ্ঞাসামূলক কথাবার্তা তারা বলেছে। তো আমরা ওখানে গিয়ে একটু একটু দেখে দেখে চেষ্টা করি। একটা পর্যায়ে দেখলাম যে আলোচনার পরে একজনকে ডাকলেন, ডেকে কথা বলছেন, এবং আমি খুব কাছেই ছিলাম, আমি ওভার হিয়ার করতেছিলাম যে উনি জিজ্ঞাসা করতেছেন যে আমরা তো আপনি বলি, উনি তো আর আপনি বলছেন না ওদেরকে। আমি ওভার হিয়ার করছিলাম, ওকে তুমি বলতেছেন যে এই কি অবস্থা। তিন সার্ভিস চিফ কি ভিতরে ছিলেন প্রাইম মিনিস্টারের সাথে? হ্যাঁ, বেশ খানিকটা বেশ কিছু করছিলেন আলোচনার সময়। আমি যে আপনার দাবি মানবো, কারণ আমার ডিজি যে বেঁচে আছে, আমাকে তার সাথে কথা বললে তখন আমি আমার ডিজি কনফার্ম করবে যে সব অফিসার এই ধরনের কথা অনেক সময় বলা হয়েছে। তখন বলছে যে আমরা তো গেটের দায়িত্বে ছিলাম, ভিতরের অ্যাকুরেট খবর জানি না। তখন আবার কথা চেঞ্জ করছে। ভিতরের অবস্থা কি বারবার প্রধানমন্ত্রী বলেছে। আমাদের সবারই পরিচিত বা আত্মীয় স্বজন তো বিডিআর এর সৈনিকও আছে, যারা কিন্তু বাড়িতে খবর দিয়ে দিছে, আমাকে সরাসরি না দিলে আমার তার দেশের বাড়িতে ভাইকে জানিয়ে দিচ্ছে যে এরকম ডিজি সহ 50 জন অফিসার মেরে দিচ্ছে। এবং একটা পর্যায়ে ওরা এত ওই যে একটা তখন কিন্তু মানে খালি পায়ে একটা ছেলে, আরেকটা ছেলে ছিল বাড়ি, একটা পর্যায়ে এত বেয়াদবি করলো যে আমি আসলে জিজ্ঞাসা করছি যে আপনার বাড়ি কোথায়, আপনি ঢুকলেন কোনিয়ারে, বিডিআরে ঢুকছেন কোনিয়ারে। তো বললো কোনিয়ারের জন্য 2 সনে কালো মতো বেটে গাইডা গুইডা, ওর চেহারাটা দেখে মনে হচ্ছিল যে একটা মানে একটা আসছেই ও যুদ্ধ করার জন্য, সে প্রধানমন্ত্রী ও গার্জায় এদের মানে ভিতরে ঢোকার আগে এদের ডিটেইলসটা নেওয়া হয়নি যে না, তখন সেটা আমাদের মধ্যে কাজ করে না। আমরা এটা আমাদের মধ্যে কাজ করে না। 3 অথবা 4 এই মুহূর্তে আমার মেমোরিতে কাজ করে, 3 অথবা 4 জন ছিলেন ভিতরে দাঁড়ানো। তারা কিন্তু যতই বলছে ওরা সবাই চলে গেছে, কিন্তু ওরা ধারায় দাঁড়িয়েছিল। আমরা বলছি যে সেনাবাহিনীর লোক ঢুকবে, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে সেনাবাহিনীর লোক যাবে, তাদের কাছে সারেন্ডার করবে এবং পুলিশে আইজিবি সঙ্গে থাকবেন। কিন্তু ওরা এটা মানতে রাজি না। ওদের কথা ছিল যে না, আর্মি, এই যে আমি যেটা গোড়া থেকে শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে একটা বিষয় প্রাধান্য দিচ্ছিলাম যে এন্টি আর্মি একটা মানে ওদের ভিতরে একটা ব্যাপার ছিল সবসময়। ওরা পট করে প্রস্তাব দিয়ে বসলো যে পুলিশের কাছে আমরা সারেন্ডার করবো, কিন্তু আর্মির কাছে আমরা সারেন্ডার করবো না। ওইখানে আলোচনা হয়েছে। তারপরে এই কাজটা অস্ত্রটা কে দায়িত্ব নিয়ে একখানে করবে, তখন ওদের মধ্যে কথা হলো যে স্যার আছে, স্যারকে উনি ডিএডি স্যার, এই তখন বোঝা গেল ডিএডি র্যাঙ্ক কি, আপাও জিজ্ঞেস করছে ডিএডি সে কি, পরে বলতে ওই সিপাহী থেকে অফিসার, সে ডিএডি, এবং সে হলো ওই জায়গার যে ওর মধ্যে বুঝলাম যে সিপাহী থেকে অফিসার 2-3 জন, আপনি 2-3 জনের মধ্যে আবার তহিদ যে সে হলো সিনিয়র। ডিসিশন হলো সে করে বলা হলো যে আপনি পারবেন, ঠিক আছে। ওরা যদি, সে আবার সবসময় দেখতাম
সব সিপাহীদের উপরে দায়িত্ব, ওরা যদি করে দেয় তাহলে আপনার স্যার এখানে একটু ইন্টারভিউ করি একটু মানে যেটা মিডিয়া থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ওই আম্বালা সুইটস এর মিটিং এর কোন একটা পর্যায়ে নেতা সিলেক্ট হয়, কে নেতৃত্ব দিবে? তহিদ। এটা আর মানে এটা আবার ওইটা তো নেগোসিয়েশনে যাওয়ার আগে, পুরোটাই মানে ডিসিশন যা হইছে 14 টিমের যাওয়ার আগে তো ডিসিশন যা হইছে সব গেছে, ডিসিশন নেওয়ার পরে ভিতরে ঢুকছে, ডিসিশন বন্ধ। আরেকটি না ওইটা না, আমি বলতেছি যে প্রথম যখন আম্বালা সুইটসে কথা হচ্ছিল যে 14 দলে বা একটা সংখ্যক টিম যাবে মাননীয় তখন প্রধানমন্ত্রী, কোনো নেতা নাই, তখন তৌহিদকে আর কি এগুলো কোনো নাম আমরা জানি না, আরেকটি তখন বিষয় আমি কিন্তু একটু সিলেক্ট pinpoint- হয়েছিল যে এই দলের নেতৃত্ব দিবে দিয়ে দিতে হবে। আমরা আরেকটি বিষয় না। একটু পিনপয়েন্ট করতে তখন চাই। কোনো নির্দিষ্ট নেতা হিসেবে কেউ আসে নাই, কোনো নির্দিষ্ট নেতা নেই। সবাই নেতা। বিভিন্ন মিডিয়া হয়তো দেখেছেন যে আমার খুব ঘনিষ্ঠ কে বন্ধু সিনিয়র কে তহিদ জুনিয়র সাহেব। ছিল আমার মধ্যে হলো তাও এই বিষয়টা ছিল হলো যে তহিদের সঙ্গে কিন্তু আমাদের এই মাননীয় এই জায়গায় এসে তহিদ উনি এবং ওনার বাড়ি যে ঝালকাঠি এটাও কিন্তু তখন মধ্যে জানতাম না আমরা। তো এর পরে গিয়ে তহিদকে আমরা যখন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন ওর হাতে একটা মোবাইল দেখছিলাম, তহিদের কাছে তখনও আমরা কিন্তু জানি না যে ও তহিদ। তো আমরা বললাম যে আপনার মোবাইল নাম্বারটা, আপনার হাতে তো মোবাইল আছে, আপনার সঙ্গে তো এরপরে আমাদের বাইরে থেকে যোগাযোগ করতে হবে, একটা আপনার মোবাইল নাম্বারটা দিতে কি কোনো অসুবিধা আছে? বলো যে না। তখন এই আমরা নাম্বারটা পাই তার কাছে। তৌহিদ হিসেবে তৌহিদের সঙ্গে এর আগেও কথা হয়েছে কিনা জানি না, আমরা বিডিআর এর আগে কথা হয়ে থাকলে তহিদের সঙ্গে কথা হয়নি, মানে ওই ঘটনার পর থেকে। ঘটনার আগে তহিদের সঙ্গে আমার সঙ্গে আমি আপনাদের সামনে মানে এটা কি বলবো আর কি, একদম শপথ করে আমি বলতে পারি না শপথ করা লাগে না, আমার সঙ্গে না, এটা একটা ইয়ে হয়েছে, ওর সঙ্গে আমার ফার্স্ট যোগাযোগ হয়েছে এই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হওয়ার পর। স্যার আরেকটা সেটা ফর সারেন্ডার, নট ফর এনিথিং, সারেন্ডারের জন্য নাম্বার ওয়ান। ওই সারেন্ডার করার জন্য দায়িত্ব নিয়ে গেছে, ও দায়িত্ব নিয়ে গেল, মানে যে কয়জন প্রথম 14-15 জন আসলে টিমের মধ্যে সেই এই আনুষ্ঠানিকতাটা সে করার দায়িত্ব নিয়েছে। এত বড় একটা নেগোসিয়েশন হলো, ডিজি এবং অফিসার বা ফ্যামিলিদের বেরিয়ে আসার ব্যাপারে কোনো আপনার সবাই- স্টেটমেন্ট তো ছিল না শিওর বা অল না বলছি যে আপনার মানে মানে এটা নেগোসিয়েশন ডিলের মধ্যে এটা হলো না কেন যে ঠিক আছে তোমরা এটা রাখো, এটা ছাড়ো, অস্ত্র দাও, না, না, এই কন্ডিশনস টার্মস সব এন্ড কন্ডিশনস আছে। আছে। জিম্মি সবাইকে ছেড়ে দিবে। না তাহলে তো কেউ যাবে নিয়ে আসবে বা ডিজির সাথে কথা হবে, আচ্ছা ঠিক আছে সাধারণ ক্ষমা হবে কিন্তু তার আগে আমি ডিজির সাথে কথা বলে না, আসছি। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা ঢুকলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। না ওইটা এবং ওইটা আইন বলতেছি যখন সাধারণ ক্ষমা ঘোষণার আগে জি। অ্যাটলিস্ট লাস্ট একটা কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাছে বলতেছো সুতরাং তোমাদের কাউকে পাঠাও, ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে চাই। মানে তখন কিন্তু অলরেডি দেশের 16 কোটি মানুষ কোনো না কোনো ভাবে আন্দাজ করে ফেলছে যে ডিজি মারা গেছে 4টার সময় মিনিস্টার অফিসে যখন আলাপ হয়। তা এই আলাপের মধ্যে ডিজির মৃত্যুর বিষয়টা আসলো না কি করে বা অল ইন্টেলিজেন্স সোর্সেস মিস করলো কি করে যে আপনার কোনো প্রেস ব্রিফিং এও এটা আসলো না অফিসার আসছে। বা ফ্যামিলি? সরি আসছে, আমি এই যে সেটা আমার কাছে আপনার প্রেস ব্রিফিং এ জি এসছে। শুধু জিম্মির ব্যাপার আসছে বা ডিজি বা তার অন্যান্য অফিসারদের রিলিজের যারা ব্যাপার আটক আছেন তাদেরকে পার্টিকুলার ডিজি কথা বলা হয়নি স্যার। আমার কথাই নাই, কিন্তু বলা ছিল যাদেরকে জিম্মি হ্যাঁ জিম্মি করছে জিম্মি। বাট ইট ওয়াজ এ ক্যাজুয়াল তাদেরকে কথা, বাইরে আসতে নট না দিতে যে হবে। অফিসার স্যার, ওকে ডিজি তাদেরকে এবং বাইরে অফিসাররা আসতে ফেরত দিতে আসবে হবে। অথবা 10 জন থাকবে ঠিক বাকিরা আছে। আটকাবে। কিন্তু ওই ডিজি বিং দ্য মেইন সেন্টার ফোকাল পয়েন্ট অফ ডিআর, আমাদের কিন্তু প্রথমে আসলে ডিজি আছে কিনা, তো এই জিনিসটা কিন্তু কোথাও কোনো প্রেস ব্রিফিং এ কোথাও মানে সাধারণ ক্ষমার আগে তো এই কন্ডিশন হইতে হবে যেটা হত্যাকারী তো সাধারণ ক্ষমা পেতে পারে। অল এরকম কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি ডিজি বলানের শুধু ওখানে বলা ছিল যে যে সকল মহিলা, শিশু এবং অফিসাররা যারা জি আমি জিম্মি- আই এগ্রি জিম্মি উইথ ইউ, আছে, এক্স্যাক্টলি আপনি একটা কথা বলছেন। হ্যাঁ, জিম্মি এই শব্দটা বলা হচ্ছে। আপনি বলেছেন যে যে সমস্ত মহিলা শিশু বাট ইউ নেভার টকড অ্যাবাউট অফিস ডিজি এবং অন্যান্য অফিসার। ডিজি মেইন হোস্টেজ বাদ পড়ে গেল পার্টিকুলার ডিজি নামটা ওই জায়গাটায় প্রেসক্রিপশন না আমার ইয়েছে মানে আমার একটা বা আমাদের আমাদের তো আমরা অনেকেরই কিন্তু কনফিউশন এটা স্যার আমি কিন্তু আমাদের দুর্বলতা, আমাদের লিমিটেশনটা বুঝতে হবে। স্যার। আমরাও কিন্তু সিভিল না, কিন্তু এই যে মিডিয়াতে বা যেখানেই হোক প্রথমেই কিন্তু সব জায়গায় লেখা আছে ডিজি সহ অন্যান্য অফিসার মারা গেছে, প্রথমে কিন্তু এই কথা লেখা আছে, তাই সবারই স্ট্রাইক করছে ডিজি। তো ওইখানে নেগোসিয়েশনে ফার্স্টই কথা আসার কথা কিন্তু ডিজির কথা, অন্য অফিসে কি আছে কিন্তু আমরা কেউ জানি, বাট ডিজি ইজ দেয়ার। জেনারেল শাকিলকে সবাই চিনে স্যার। ফ্যামিলি বলতে ডিজির পরিবার এবং বাকিদের আসার কথা। ইনফ্যাক্ট যেটা আমরা কিন্তু ওখানে ডিজি
সবসময় ওরা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করায়, ওরা সবসময় বলে গেছে না বাট আমি বলছি নেগোসিয়েশন সাধারণ ক্ষমার আগের কন্ডিশনটা হওয়া উচিত ছিল যে আমরা ডিজির সাথে অ্যাটলিস্ট কথা বলবো, তারপরে সাধারণ ক্ষমাটা ঘোষণা করবো। মানে এটা কিন্তু মানে সবার মনে এই প্রশ্ন যে মেইন হোস্টেসটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়া সাধারণ ক্ষমা আসলো। আমরা ওখানে যাবার পরে কিন্তু একটি শব্দ ব্যবহার করি, একটা শব্দ আমরা ওই আলোচনায় আর ব্যাপার হচ্ছে ওই সময় বিষয়টি হয়ে গেল 3 বাহিনী প্রধান আর মানুষ সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমাটা এটা ওই সময় ঘোষণা দেওয়াটা এটা আসলে টেকনিক হিসেবে আসলে ইউজ করা হয়েছে না তা হলো আর না, সাধারণ ক্ষমার অল্টারনেটিভ যেটা ছিল দাবি যে সরকার তাহলে কি নিল তাদের? সরকার তো সব ওদের সঙ্গে কথা যা হয়েছে অস্ত্র সমর্থন করবে, জিম্মি না, যারা আছে এখানে সবাইকে স্যার আপনার বেয়াদবি না করলে মনে করলে স্যার একটু কথা বলতে চাই। সত্যিকার অর্থে কিন্তু তারা তাদের সমস্ত দাবি দেওয়া নিয়ে গেছে, সরকার কিছু নিতে পারে না, কেন তারা ডিএটির কাছে অস্ত্র দিবে। এটা মানে যে কেউ ইয়ে করবে যে তারাই তাদের কাছে অস্ত্র রাখতেছে, যার নেতৃত্বে তারা কাজ এই করবে। বিষয়গুলো আছে সিদ্ধান্ত যখন হয়েছে প্রাইম মিনিস্টার ওই 3 বাহিনী বুঝতে পারছি, প্রধান মিলে বুঝতে সিদ্ধান্ত পারছি, নিয়েছে। বুঝতে এই ব্যাপারে তো আমরা বুঝতে পারছি, আপনারা শুধু ক্যারি আউট করছেন। গেট পর্যন্ত তারা তাদের আইনে দিছি, এনে দেওয়ার পর মূল থেকে যেটা সবার প্রশ্ন স্যার, এনে দেওয়ার পর থেকে প্রাইম মিনিস্টার প্লাস 3 বাহিনী প্রধান তাদের সঙ্গে আলাপ আলোচনা করে ডিসিশন বুঝতে শুরু পারছি, বুঝতে পারছি। আর আমরা আবার এই ডিসিশন যেটা হইছে এটার এক ডিসিশনের জন্য আমরা আবার গেলাম সন্ধ্যার সময়, তখন কিন্তু আমাদের টিম বড় মানে আমরা ওই এনভায়রনমেন্টে তো আমি নিজেকে কল্পনা করতে পারবো না। ইউ আর আপনারা শুরু থেকে ছিলেন, আপনারা সব ভালো জানেন। অফিস থেকে যখন আমরা আবার গেলাম তখন কিন্তু টিম আমাদের বড় হলো, আগে তো ছিলাম 2 জন। না বাট আমার যেটা প্রশ্ন যে মানে তখন যেহেতু মিডিয়ার মাধ্যমে সবাই জেনে গেছে যে ডিজি মারা গেছে, তো এই জিনিসটা কনফার্ম না করে মানে এই নেগোসিয়েশনটা কি করে? এখন ওদের সঙ্গে অথবা মেনে নেওয়া হয়েছিল যে ঠিক আছে ডিজি মারছে, যতবার কথা হয়েছে তো আর আসলে আজকের এই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ওইটা কল্পনা করা যাবে না। কিছু কল্পনা করে ভাবতেছি। আর ওই সময় যে পরিস্থিতি অনুযায়ী যে ডিজি আছে না মারা গেছে, এই যে একজন বলতেছে যে তারা জিম্মি আছে, এইটুকু শুনে না বাট না বাট এটা ওই নেগোসিয়েশনের ফাইনাল হবে যে ঠিক আছে আমি ডিজির সাথে কথা বলবো, তারপরে আমরা ঘোষণা দেব। আমি এরপরে নেগোসিয়েশন হলো, তারা ভিতরে গেল, যাওয়ার কতক্ষণ পরে ফুর্তি গুলি করবে, ফোন করলাম যে তারা সব খুশি। কতক্ষণ পরে আবার ফোন করছি, কই যে কেউ মানতেছে না। কি মানতেছে না? কই আর্মি উইথড্র করা লাগবে, এগুলো সব দাবি যখন পূরণ হবো তারপরে ফয়সালা। আবার এই কথাবার্তা শুরু হয়ে গেল, আবার রাত্রেবেলা আবার সিটিং। পরে কি কারা মানতেছে না? মানতেছে না কারা? যে টিম আছে মানতেছে না, ঠিক আছে তাদের নিয়ে আসলে আমরা কথা বলি। আবার টিম নিয়ে আসলো একটা 20-22 জনের, দেখি শুধু ডিএজি আর ওই যে সিনিয়র যে 2-3টা, এই 3টে হলো আগের টিমের, আর যেটা আছে সবগুলো নতুন। ওই ফেসের সাথে কিন্তু সারা বা কামরুল ভাই আমরা আবার সবাই আমাদের ফজলুল তাপস আমরা সবাই কিন্তু ওই টিমের সাথে বসে এই জায়গায় একটা গোয়া তাদের সারা আসলে ইনফ্যাক্ট অ্যাজ পলিটিক্যাল অর্গানাইজার হিসাবে আমাদের কিন্তু তখন এই বিষয়গুলি, এই কথাগুলি যখন বারবার বলতেছিল ওরা সাউন্ড করে, তখন আমাদের এই জিনিসগুলি যে তাহলে দেশ কোথায় যাচ্ছে, এই জিনিসগুলিকে আমাদের মাথায় সবসময় দানা বাঁধতেছিল যে তাহলে কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছে দেশ। একটা জিনিস সবসময় আমার কাছে একটা প্রশ্ন খুব উকি ঝুঁকি মারছে যে তাহলে ওরা ডিসিশন নিয়ে যাচ্ছে। তারপরে একটা পর্যায়ে আমি কিন্তু যেহেতু আই ওয়াজ ইউটিসি, আই ওয়াজ বিএনসিসি, আমি কোম্পানি বা বিক্রির এইসব সম্পর্কে আমার একটু ধারণা আছে। আমি তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আসলে আপনাদের এখানে কি ফরমেশনটা কি বলেন তো একটু। একজনকে জিজ্ঞাসা করলাম আপনাদের ফরমেশনটা কি এখানে, আসলে তো আমরা জানি না। আমার জীবনে এই প্রথম আমি মিডিয়ার ভিতরে গিয়েছি, মাঝখানে 2-1বার গিয়েছি মন্ত্রী হওয়ার পরে। ওই যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি, এদিকে জ্যাম হয় তাড়াতাড়ি সচিবালয়ে আসার জন্য ভিতর থেকে, বাট রাস্তাটা ইউজ করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তারা ভিতরে যায় গিয়ে ডিসিশনটা এক্সিকিউট করতে পারে না, আর পারে না। তাহলে কেউ কি ভিতরে আছে যারা কন্ট্রোল করতেছে পুয়ারদের? এই প্রশ্নটা কিন্তু আমার ভিতরে উকি ঝুঁকি মারছে। আমরা দুটি মানুষ, আমরা পরিস্থিতিতে ছিলাম যে বিডিআর মাইক লাগেছে গেটে, মাইক লাগে আমরা বক্তৃতা করছে, জনগণ গেটের এই গেট এখানে মানুষ হাজার হাজার মানুষ, আর বিডিআর বক্তৃতা করছে, আর তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তৃতা করছে, আর তারা হাততালি দিচ্ছে, স্লোগান দিচ্ছে বিডিআর এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। সরি আমি দাঁড়িয়ে আপনাদেরকে মানে বিষয়টা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের রিয়াকশনটা, আমাদের অনুভূতিটা আপনাদের কাছে আমাদের বলতে হবে। তখন আমরা কিন্তু অসহায় হয়ে গিয়েছি, পুলিশ কিন্তু আমাদের থেকে অনেক দূরে ব্যারিকেড করে রেখেছে।
পুলিশ আর চারদিকে ঘিরে একটু রাখেন মানে ঠিকাতলার সাইড দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ গেটে চলে এসছে এটাও তো একটা মানে চরম এটা- অনাকাঙ্ক্ষিত কাজ। এবং আমরা বলছি কি করছেন আপনারা? আপনার মানুষ সরেন না কেন? Why mob is there? Why mob is there? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার গলাটা বসে গেছে, কথা বলতে গিয়ে অনেক একটু হাই টোন হয়ে যাচ্ছে। তো এমন একটি অবস্থায় কিন্তু আমরা ছিলাম, এই মুক্তি সরানোর দায়িত্ব কি আমাদের ছিল? অবশ্যই না, অবশ্যই না। উই আর দি পলিটিক্যাল অবশ্যই। আমাদের লিমিটেশন আছে। আমাকে যদি বলেন যে এখন এই 0 পয়েন্ট থেকে মিছিল বের করতে হবে, দ্যাট উই ক্যান। স্যার, আরেকটা প্লিজ সেটা হলো যে এই যে মিছিলগুলি হচ্ছিল, এই মিছিলটা কারা করেছে এবং ওখানে কেন মানে মবকে ব্যারিকেডেড করা হলো না? বিডিআরকে কেন ইন্সপায়ার করা হলো? হাততালি দিয়ে, করতালি দিয়ে, স্লোগান দিয়ে, বক্তৃতা দিয়ে। পুলিশ তো কারফিউ দিতে পারে। প্রথম Number one. আরেকটি বিষয় আপনাদের ইনভেস্টিগেশন আনার জন্য অনুরোধ করব, এটা কি আপনার সামরিক বাহিনী না? অবশ্যই। আমাদের সামরিক বাহিনী। আর এর উত্তরটা কি আপনার কাছে? আমি কিন্তু সিভিলিয়ান। আমি একটু প্লিজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এর যে কুত্তা, এটা কি আপনাদের মার্ক? যে আর্মস আমি দেখেছি, যে আর্মস যে অ্যামিনেশন আমি দেখেছি, আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন। এডিশনাল ডিজি র্যাব মিস্টার কর্নেল রেজা সাহেব, আমি তাকে বলেছি, রেজা সাহেব যেভাবে হোক চারিদিক ব্যারিকেড দেন। ইভেন পুলিশ যখন রাতে পুলিশকে যখন আমরা 26 তারিখ রেখে আছি, আমি রেজা সাহেবকে বললাম, রেজা সাহেব পুলিশ রেখে গেলাম, সরি এখানে পুলিশের কেউ থাকলে আমি কোনো ডিভিশন করছি না বা অবিশ্বাসের বিষয়টা বলছি না, আমি বলছিলাম এমন ভাবে আর্মসগুলো পড়ে আছে, গ্রেনেড পড়ে আছে। আমি বললাম যে পাশাপাশি আপনাদের লোক দেন, ডুয়েল থাকুক, এই আর্মস কিন্তু হিসাব নাই, এই গ্রেনেডের কোনো হিসাব নাই, এই গ্রেনেড কিন্তু বাইরে চলে যাবে, এরপরে আমাদের উপর মারবে। এটা কিন্তু এটা হলো আমাদের অনুভূতির কথা আমি বলছি, এটার ভিতরে যুক্তি না থাকতে পারে, এটার ভিতরে আইনগত কোনো ব্যাপার না থাকতে পারে, কিন্তু আমাদের অনুভূতি থেকে এই কথাগুলো আমরা বলেছি। আমরা যখন ঢুকলাম 26 তারিখ, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে, তোমরা মাইকিং করো, অমুক অমুক আছে, ম্যান হোলের ভিতর মেজর অমুক আছে। আমরা অ্যানাউন্স করছি, একটু মেজর মন্ডি সাহেব আপনি ম্যান হোলের ভিতর চুঙ্গা ঢুকাই দিয়ে মাইকে, আমি অমুক বলছি, অমুক বলছি, আপনি বেরিয়ে আসেন, এখন পিলখানা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, আপনার কোনো ভয়ের কারণ নাই। কি অর্পিতা আমাদেরকে বলা হলো, যখন আমরা জানালাম যে বের হচ্ছে না, তখন বললো কনফার্ম ওখানে আছে, তোমরা এখন বলো যে অর্পিতার বাবা, অর্পিতা না কি একটা নাম বলো আমার নাই, তার বাচ্চার নাম ধরে বলতে বললো দরবার হলের কাছে। আমি চিৎকার করে বলছি, ইউ বিলিভ মি, উনি যখন একজন ভদ্রলোক পরে জানলাম ওনার নাম, উনি বেরিয়ে আসছেন, আমি আবার দাঁড়াতে পারছিলাম, উনি আসছে, একটা লোক উঠে আসলো এইভাবে, দাঁড়াইতে পারতো, পড়ে যাচ্ছে। কোথায় আমি কিন্তু এই ঘটনাটা বলছি এই কারণে, ওনাকে ধরে বসলাম 36 ঘন্টা উইদাউট ওয়াটার, ওনাকে ধরে বসলাম, ওনাকে জড়ায় ধরে বললাম, আপনি জেন্টলম্যান, আপনি কিন্তু আর্মি অফিসার, বিকুল নর্মাল হওয়া, এই পানি 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 বলে চিৎকার করলাম, পানি, উনি একটু পানি খেলেন। আমি বললাম, হোয়াট, আপনি আর্মি পার্সোনাল হয়ে আপনি পানি, আপনি পুরা পানি লেখেন, দেখুন আপনি ঠিক হয়ে গেছেন, নর্মাল হয়ে গেছেন, কারণ এই যে পানিও তো খাইনি এর মধ্যে। আমার এটা হলো যে ওনাকে পানিটা খাওয়ালে উনি একটু রিকভার করবে। তো পানি খাওয়ার পরে বললো যে আমি কোথায় যাবো কি বলবো, উনি তো বললো না, মেজর মনি, উনি বলতেছেন, আচ্ছা আমি বলেন তো আমি যাবো কিভাবে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমাকে কি আপনারা 100টা টাকা দিতে পারবেন? সরি যে আমাকে ইমোশনাল কথা বলতে হচ্ছে, আমার পকেটে টাকা ছিল, আমি বের করে ওনাকে 1000 টাকা দিলাম, নিতে চাইলেন না, আমি পকেটে ঢুকাই দিলাম। ইন দিস টাইম এমপি রহমতুল্লাহ সাহেবকে ডাকলাম, রহমতুল্লাহ ভাই এদিকে আসেন, আপনার এখানে থাকার দরকার নেই,
আপনি এক্ষুনি ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবেন, আপনাকে গাড়ি আছে না? বলে হ্যাঁ আছে। আমি বললাম যে আপনি ভাই উঠেন, আমি আর আজম বললাম আপনি উঠেন। না, আপনি যখন কাউকে বলবেন একে ধরো, তখন তার নামে 5টা রিপোর্ট লেখা হবে। আমাদের পিছনে যে ইন্টেলিজেন্স দেওয়া হয়, যে ইন্টেলিজেন্স কাজ করে, আপনি জিজ্ঞাসা করেন এখন যে জাহাঙ্গীর কবির নানক কোথায় আছে, আজকে সকালে কোথায় কোথায় গেছিল, গতকাল ঢাকা ক্লাবে গেছিল কিনা, না গুলশান ক্লাবে গেছিল, কতক্ষণ ছিল, কার কার সঙ্গে কথা বলেছে, পারবেন না। এই যে স্যার, এটা তো ঠিক বলেছেন।